একটিও মিসাইল ছোড়েনি ইরানের উপরে আমেরিকা অথবা আমেরিকার উপরে ইরান। তারপরেও বিনা যুদ্ধে জয়লাভের পথে ইরান। এটাও কি সম্ভব? অনেকে ভাবছেন ইরানের কি এমন জাদু আছে যার ফলে আজকে আমেরিকার মতো বিশ্ব শক্তি বারবার ভাবতে হচ্ছে ইরানকে আক্রমণ করার পূর্বে। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইরান কেন এত শক্তিশালী। তার আগে আপনাদের বলে রাখি, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই থটস অফ সানাউল চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন আলোচনায়। ইরান আজকে 1979 সাল থেকে, যখন থেকে ইসলামিক রেভলিউশনের মধ্য দিয়ে ইসলামিক প্রজাতন্ত্রী অফ ইরান তৈরি হয়েছে, তখন থেকে 2026 সাল পর্যন্ত ইরান কি শুধুমাত্র আজকে আমেরিকার অ্যাটাকে পড়েছে, না পূর্বেও পড়েছে? এই নিয়ে আজকে এপিসোড। আপনারা জেনে রাখবেন, ইরান এমন একটি শক্তিশালী দেশ যে দেশকে শুধুমাত্র 2026 সালে আমেরিকা আঘাত হানছে এমনটি নয়। ইসলামিক গণ অভ্যুত্থানের পরে বহুবার ইরানের উপরে আক্রমণ করেছে আমেরিকা, ইসরায়েল, অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকা, ইসরায়েল, ইরাকের মধ্য দিয়েও ইরানকে আক্রমণ শানিয়েছে। তারপরেও এই দেশটি কিভাবে টিকে আছে? ইসলামিক বিপ্লবের এই দেশ বারবার পাশ্চাত্য তথা পশ্চিমাদের দ্বারা পরীক্ষা দিতে বাধ্য হয়েছে, বারবার আঘাত এনেছে ইরানের উপরে। হাজার হাজার সাধারণ মানুষ শহীদ হয়েছে বড় বড় বিজ্ঞানী থেকে সাহিত্যিক, প্রচুর মানুষ। কেন তারপরেও দমানো যাচ্ছে না এই ইরানকে? ইরানের ভিতরে কি এমন শক্তি আছে? এটা জানতে চাই আজকে গোটা বিশ্ব। যখন ভারত এত পপুলারেশন নিয়েও, এত জনসংখ্যার দেশ হওয়ার পরেও যে কোনো সময় আমেরিকার ট্যারিফের সামনে ঝুঁকে যায় চীন বা ইউরোপের বিভিন্ন দেশ। আমরা দেখেছি পারমাণবিক শক্তিধর পাকিস্তান বারবার নিজের দেশকে বিক্রি করে দিয়েছে আমেরিকার হাতে। ইরানের মধ্যে কি এমন শক্তি আছে যেখানে এত গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা, ইরানকে চারিদিক থেকে ভাতে মারার কৌশল নেওয়ার পরেও ইরান এখনো পর্যন্ত একদম মাথা উঁচু করে পৃথিবীতে আছে এবং গোটা পৃথিবী আজকে ইরানের দিকে তাকিয়ে? প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, 1979 সালের এই ইসলামিক রেভলিউশনের পরে ক্ষমতায় আসে রুহুল্লাহ আলী খামেনি। তারপরে ধাপে ধাপে এসেছেন বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু আপনারা জানেন, দেশের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে খোদ সংসদের ভিতরে পর্যন্ত বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা এবং 70 জন সাংসদ নিহত হয়েছে। আপনারা দেখেছেন আয়াতুল্লাহ আলী খামেনির ডান হাতটা সবসময় যেন বুকের কাছে ধরে থাকতে হয়। কেন? এই বোমার আঘাতেই তার ডান হাতটা সম্পূর্ণ বিকল হয়ে গেছে। তারপরেও থামানো যায়নি এই বয়স্ক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। বয়স্ক বা পৌঢ় বললে কি হবে? তার মনের ভিতরে ইসলামের যে দীপ্ত প্রদীপ এখনো পর্যন্ত জ্বলছে, আলো দিচ্ছে গোটা ইরানবাসীকে, এটা তো বলাই যায়। আপনারা দেখেছেন দিনের পর দিন ট্যারিফ, নিষেধাজ্ঞা, ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের মধ্য দিয়ে, জাতিপুঞ্জের মধ্য দিয়েও কোণঠাসা। এই কোণঠাসাই কি ইরানকে আজকের এই শক্তিশালী হওয়ার পেছনে সবচাইতে বড় শক্তি? কেন বলছি? একটা মানুষ যখন সমস্ত কিছু হারিয়ে ফেলে, তখন সে সামনে এগোতে চায়। দেওয়ালে পিঠ থেকে গেলে সামনে এগোনো ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না। তখন তার মৃত্যু ভয় আর থাকে না। তখন একটা ইচ্ছা থাকে
কিভাবে সামনের সিংহের সঙ্গে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হচ্ছে ইরানের সবচাইতে বড় শক্তি। সেই কারণেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, আমরা শক্তিশালী হতে গেলে সর্বপ্রথম আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। সেই কারণে আমাদের দেশে যে সমস্ত জমিগুলো আছে সেগুলোতে খাদ্য শস্য রোপণ করতে থাকো। বর্তমানে ইরানে সম্পূর্ণ নিজস্ব খাদ্য তহবিলের মধ্য দিয়েই চলছে এই দেশটি। আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, আজকে দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি সর্বোচ্চ উচ্চ সিংহাসনে না বসানো যায়, তাহলে আগামী প্রজন্মে কোনো শিক্ষিত ব্যক্তি, বিজ্ঞানী, অর্থনীতিবিদ বা তার মস্তিষ্ককে ঘষামজা না করতে পারলে নতুন কোনো কিছু তৈরি করতে অসম্ভব। তাই ইরানের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজানো হয়েছে। ইরানের মেডিকেল ডিপার্টমেন্ট ঢেলে সাজানো হয়েছে। ইরানের প্রত্যেকটা মানুষ তাদের এত অল্প খরচে মেডিকেল ট্রিটমেন্ট পায় আপনারা ভাবতে পারবেন না। যদিও তাদের একটি ইন্স্যুরেন্স কার্ডের প্রয়োজন হয়, প্রতি বছর এই ইন্স্যুরেন্স কার্ড রিনিউয়ালের মধ্য দিয়ে তারা নামমাত্র খরচে তাদের চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যেতে পারে। একটি ছোট্ট ঔষধ বাইরে থেকে কেনার প্রয়োজন হয় না, তাদের সেই কার্ডের মধ্য দিয়েই চলে যায়। আপনারা জানেন, সৌদি আরব, দুবাই বা দেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন উন্নতিশীল দেশগুলো, যে দেশগুলো আমরা ফলো করি, বিশেষ করে আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশ, তারা প্রত্যেকেই একটি কার্ড ব্যবহার করে মেডিকেল ট্রিটমেন্টের জন্য, ইন্স্যুরেন্স কার্ড। যদিও বাংলাদেশ, ভারতে এই ধরনের ইন্স্যুরেন্স কার্ড থাকলেও শুধুমাত্র বড় ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রেই এই কার্ড ব্যবহৃত হয়। ছোটোখাটো ওষুধ কেনার জন্য এই ইন্স্যুরেন্স কার্ড ব্যবহৃত হয় না। অতএব আমরা বুঝতে পারছি ইরানের সাধারণ মানুষ আজকে কেন ইরানের চিকিৎসা ব্যবস্থা এত উন্নততর করতে পেরেছে। অন্যদিকে যেটা বারবার বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির দেশ নাকি কট্টর মুসলিম এবং সাধারণ মহিলাদের গলা টিপে হত্যা করছে। মুসলিমদের, সাধারণ মুসলিম ঘরের মেয়েদের নাকি কোনো অধিকারই নেই ইরানে। আপনারা জানেন, ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেকটা মহিলাদের শুধুমাত্র হিজাব পরার রেয়াদ আছে, অর্থাৎ শুধুমাত্র এই কপাল থেকে মাথামণ্ডলীটা এবং ঢাকার একটা রেয়াজ আছে। তার ফলে কখনো বলেনি যে তোমার মুখটা বন্ধ রাখতে হবে বা নাকটা বন্ধ রাখতে হবে, শুধু চোখগুলা খোলা রাখতে হবে, এই ধরনের কোনো কিছু নেই। সেই কারণেই এই কট্টর মুসলিমপন্থী যে ইরান, সেই ইরানের রেজিম চেঞ্জ হওয়ার পরে, অর্থাৎ গণঅভ্যুত্থান হওয়ার পরে ইসলামিক রাষ্ট্র, এই ইরানের হিজাব পরার একটা রেয়াজ আছে, এটা ঠিক কথা, কিন্তু বুরকা না পড়লেও চলে। এটা জানেন কি? যারা বলে যে মহিলাদের বারবার ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখার কৌশলের নাম হচ্ছে ইরানের রাষ্ট্র ব্যবস্থা, এটা সম্পূর্ণ পশ্চিমাদের মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। প্রিয় দর্শক, ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেকটা মেয়ে তার হিজাব করাটা ফরজ। এটা শুধুমাত্র ইরানে নয়, এটা স্বয়ং ইসলাম ধর্মের সর্বোচ্চ কিতাব কোরআন মাজিদের মধ্যেই উল্লেখ আছে। সেটা প্রত্যেকটা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ তথা বিশ্বের যারাই জানার চেষ্টা করে এই ধর্মগ্রন্থের মধ্যে কী আছে, এটা ওপেন একটি বুক, প্রত্যেকেই জানতে পারবেন। এখানে বারবার দাগিয়ে দেওয়া হয়েছে যতগুলি এই ইরানের বিজ্ঞানীকে, পারমাণবিক বিজ্ঞানীকে নিহত করা হয়েছে, অন্য কোনো দেশের যদি বিজ্ঞানীদের নিহত করা হতো, হয়তোবা অনেক আগেই সেই দেশটা ভেঙে দুমড়ে মুচড়ে পড়তো। পারমাণবিক শক্তি বা পারমাণবিক অস্ত্র আবিষ্কার তো দূরের কথা, এই কথাটিও নাম নিতে পারত না। কিন্তু ইরান এমন একটি দেশ, যে দেশ ঢালাও বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক এবং পূর্ণ স্বাধীনতা শিক্ষা ব্যবস্থার জন্য ছেলে এবং মেয়ে প্রত্যেককে এই দেশটার ভিতরে একের পর এক শিক্ষিত এবং বিজ্ঞানী তৈরি করতে পূর্ণ সহযোগিতা করেছে। আপনারা জানেন, মেডিকেল ডিপার্টমেন্টে এতটাই উন্নত হয়েছে যে রোবট ডক্টর পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়েছে এই ইরান। মনে হচ্ছে না স্বপ্নপুরীর গল্প বলছি, যেখানে দেশের মানুষ গণ আন্দোলন শুরু করেছে শুধুমাত্র রুটি রোজগারের জন্য, শুধুমাত্র চাকরির জন্য দেশের মানুষ রাস্তায় নেমেছে,
তাহলে এই ধরনের গল্প বলে শুধুমাত্র আপনারা মানুষের ভিউ প্রত্যাশা করছেন? না প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে সঠিক খবরটা আপনাদের কাছে পৌঁছে দিই। যেখানে মেনস্ট্রিম মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো, যে মিডিয়াগুলো দালালি করে পশ্চিমাদের, এরা কখনোই এই ধরনের খবর প্রচার করবে না। আপনারা জানেন কিভাবে দিনের পর দিন ইসরায়েল এবং ভারতের সঙ্গে কট্টর সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে 2014 সালের পর থেকে আরএসএস মদতপুষ্ট এই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী এপস্টিন কাণ্ডের নাম জড়ানোর পরেও একটি কথাও খরচ করে না সেই দেশের রাষ্ট্রপতি। এটাই হচ্ছে ভারতের গণতন্ত্র। ভাবতে অবাক লাগে, যেখানে আমেরিকার সংসদে অর্থাৎ সিনেটে পর্যন্ত আলোচনা চলে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে, সেখানে ভারতের এই মিডিয়া, ভারতের এই গণতন্ত্রের নামে বিশেষ করে আরএসএসের দ্বারা পরিচালিত সমস্ত প্রশাসন একটিও খবর প্রচারণ করবে না। কেন? না তো এরা শুধুমাত্র ধর্মের জিগির দিয়ে আমেরিকা ইসরায়েলের কাছে দেশটাকে বিক্রি করতে চায়। প্রিয় বন্ধুরা, এত জনসংখ্যা থাকার পরেও বিজ্ঞানে এত কেন পিছিয়ে ভারতবর্ষ? আমরা বারবার অন্য কোনো দেশের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। আবুল কালাম স্যার যতদিন এই ভারতবর্ষের বিজ্ঞান ডিপার্টমেন্ট হাতে ধরে পরিচালনা করেছেন, ততদিনই বিজ্ঞান ডিপার্টমেন্টটা, বিশেষ করে পারমাণবিক শক্তি আমরা অর্জন করতে পেরেছিলাম। হয়তোবা আজকে সর্ববৃহৎ এই জনসংখ্যার দেশ পারমাণবিক অস্ত্র থেকে দূরেই থাকতো যদি আবুল কালাম স্যার না থাকতেন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ভারতবর্ষ এবং ইসরায়েল, আমেরিকা এবং ইরান, এদের মধ্যে যে নিজস্ব সত্তা, সে নিজস্ব সত্তার ইরান এত ট্যারিফের পরেও কিভাবে তৈরি হলো। চলুন আরও একটু বিস্তারিত জেনে নিই। আপনারা জানেন দীর্ঘদিন ট্যারিফের বোঝা, দীর্ঘদিন ভিতরে আন্দোলন। আপনারা দেখেছেন কিভাবে ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধ লাগিয়ে দিনের পর দিন দেশটার অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু আজকে 2026 সালে দাঁড়িয়ে আমেরিকা অ্যাটাক করতে গিয়ে একবার নয় 100 বার ভাবছে যে আমরা এই মুহূর্তে যদি ইরানে অ্যাটাক করে জিততে পারবো তো। সদ্য খবর প্রচারিত হয়েছে যে আমেরিকার সেনাবাহিনীর প্রধানরা তারা বলছে যে আমরা এই মুহূর্তে যে পজিশনে দাঁড়িয়ে আছি, ইরানকে যদি আঘাত করি তাহলে প্রত্যাঘাত যেটা আসবে সেটা আমেরিকার সুফল হবে বলে আমরা মনে করছি না। এখানেই সবচাইতে বড় প্রশ্ন প্রিয় দর্শক, আপনারা যেটা ভাবছেন যে ইরান এতদিন পর্যন্ত যেভাবে মিথ্যা প্রচার করে আসছে, এই কথা বলে আসছে বিভিন্ন আমেরিকান সংবাদ মাধ্যমগুলো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খোদ আমেরিকার সেনাবাহিনী প্রধানরা যখন বলে যে আমরা ইরানের কাছে পরাজয় স্বীকার করে নিচ্ছি, তখনও কি একই রকম প্রচার করবে আমেরিকা তথা পাশ্চাত্য মিডিয়াগুলো? আমরা কি চুপচাপ ঘরে বসে থাকবো ওই ধরনের মিথ্যা খবরগুলো শুনে? না বন্ধু, এখন সময় এসেছে। ইরান দেখিয়ে দিয়েছে একটা জাতি খেতে না পেলে উঠে দাঁড়াবে, একটা দেশের ভিতরের যতই সমস্যা থাকুক না কেন অন্য দেশের কাছে মাথা নত করবে না, দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেবে না যদি সেই দেশে সিংহের মতো একজন আয়াতুল্লাহ আলী খামেনির মতো একজন মানুষ পরিচালনা করে। সেই কারণেই তো আজকে বিশ্ব সিংহের মতো আয়াতুল্লাহ আলী খামেনির নাম গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ ছাপছে খবরের পেপারে, আর মনে মনে জপ করছে যদি দেশ নায়ক হতে হয় আয়াতুল্লাহ আলী খামেনির মতোই দেশ নায়ক হতে হবে। ভারতের মতো এত জনসংখ্যা বৃহৎ একটি দেশ, যে দেশের প্রধানমন্ত্রী এমন একটা মেকি একটা মানুষ, যে মানুষ মাথা নত করে সবসময়কার জন্য ইসরায়েলের কাছে নিজের দেশকে বিক্রি করে দেয়, ইসরায়েলের কাছে দেশের মানুষকে বিক্রি করে দেয়, আর দেশের সমস্ত টাকা পয়সা ড্রেনের মধ্য দিয়ে আমেরিকায় পাচার করে দেয়। এটাই হচ্ছে ভারতবর্ষের নীতি, এটাই হচ্ছে ভারতবর্ষের পলিটিক্স। এই পলিটিক্স থেকে দূরে থাকা দরকার আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই খামেনির মতো নেতা হওয়ার দরকার আছে। আজকে প্রত্যেকটা দেশ বলছে যে আমরা এই রকম নেতা চাই, আমরা ডোনাল্ড ট্রাম্পের মতো ভুয়ো মানুষ একটা নেতা হোক, এটা আমরা চাই না। আমরা নেতা চাই খামেনির মতো। খোদ আমেরিকার সিনেটেও এই বার্তা পৌঁছে গেছে। প্রিয় বন্ধু, একটা দেশের ভিতরে এত ট্যারিফ, এত দুর্দশার পরেও সেই দেশের বিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এত উন্নতি কিভাবে সম্ভব? আমরা যতই ইরান সম্পর্কে দেখছি, ইরানের ইতিহাস সম্পর্কে পড়ছি, ততই অবাক লাগে
ইরান এমন একটি দেশ যেখানে বুক ফুলিয়ে বলা যায়, মাথা উঁচু করে বলা যায় যে ইরান পৃথিবীর বুকে সেই দেশ, যে দেশ গোটা পৃথিবীকে পরিচালনা করার ক্ষমতা রাখে, যে দেশ গোটা পৃথিবীতে শিক্ষা একটা আয়াতুল্লাহ খামেনি। প্রিয় অডিয়েন্স, প্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আর লম্বা করব না। আবারও নতুন কোনো এপিসোডে নিশ্চয়ই আয়াতুল্লাহ খামেনি এবং তার দেশ সম্পর্কে আপনাদেরকে অথেন্টিক সত্য খবর আপনাদের সামনে উপস্থাপন করব। আমি সানারুল আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই থটস অফ সানারুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।